বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে লোকের কাছ থেকে সিদ্ধান্ত নেব না, এই দৃঢ় কথাটা বলেছিল সূর্য। তার গলায় ছিল এক ধরনের অস্থিরতা, যেন নিজের মনকেই বোঝাতে চাইছে। কথাটা শুনে সোহাগ একটু থমকে দাঁড়ায়। তার চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে মুখ লুকিয়ে ফেলে। কাঁপা গলায় বলে, সেটাই তো আমি মাঝে মাঝে ভুলে যাই, আমি কাজের মেয়ে। এই কথাটুকু বলেই সোহাগ আর দাঁড়ায় না। বুকের ভেতর জমে থাকা কষ্টটা নিয়ে সে সেখান থেকে দ্রুত চলে যায়, যেন আর এক মুহূর্ত সেখানে থাকলে নিজেকে সামলাতে পারবে না। সূর্য হতভম্ব ওরে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে কথাটা সে যেভাবে বলেছে সেটা সোহাগের মনে গভীর আঘাত করেছে। তাড়াতাড়ি পেছন থেকে ডাক দেয়, সোহাগ, আমি সেভাবে কথাটা বলতে চাইনি, শোনো। কিন্তু সোহাগ থামে না। তার কান পর্যন্ত যেন আর কোনো শব্দ পৌঁছায় না। এদিকে বাড়ির ভেতরে অন্য এক উত্তেজনা চলছে। ইন্দ্র গোপালদের নিমন্ত্রণ করেছে অনুষ্ঠানে। খবরটা শুনেই মোরা বিরক্ত হয়ে বলে ওঠে, ভিখারিদের নিমন্ত্রণ করলে এদের নিয়ে আবার কি অনুষ্ঠান হবে? ইন্দ্র শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দেয়, ওরা ভিখারি নয় মোরা, ওরা কাজ করে, তার বদলে পারিশ্রমিক পায়, সম্মানের সাথে বাঁচে। আর ওরা না এলে এই অনুষ্ঠান সম্পন্ন হবে না। মোরা ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি সব সময়ই এইসব লোকেদের পক্ষ নাও। সমাজে আমাদের একটা মান সম্মান আছে, সেটা কি ভাবো না? ইন্দ্র এবার একটু কঠিন হয়ে যায়। সম্মান শুধু টাকার উপর নির্ভর করে না, মানুষের কাজ আর মনই আসল সম্মান। আর আমি এই ব্যাপারে তোমার জেদকে প্রশ্রয় দিতে পারবো না। সূর্যের আর কোনো ক্ষতি আমি হতে দেব না। মোরা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার বলে, কিন্তু এই বিয়েটা এত তাড়াহুড়ো করে, তুমি কি নিশ্চিত? ইন্দ্র গভীর নিঃশ্বাস ফেলে বলে, গুরুদেব নিজে বলেছেন এই অনুষ্ঠানে সোহাগার সূর্যের বিয়ে সমস্ত নিয়ম মেনে দিতে হবে, তাতে মঙ্গল হবে। আমি বিশ্বাস করি এটা শুধু একটা বিয়ে নয়, এটা সূর্যের জীবনের একটা নতুন শুরু। এইদিকে সোহাগ একা বসে আছে বাড়ির এক কোণে, চোখে জল, মনে হাজারো প্রশ্ন। সে ভাবে, আমি কি সত্যি শুধু একটা কাজের মেয়ে? আমার কোনো অনুভূতি নেই? আমি কি ভালোবাসতে পারি না? তার মনে পড়ে সূর্যের সাথে কাটানো মুহূর্তগুলো, যেখানে সূর্য তাকে কখনো ছোট করে দেখেনি, বরং সম্মান দিয়েছে, পাশে দাঁড়িয়েছে। কিন্তু আজকের কথাটা যেন সব কিছু উলটপালট করে দিয়েছে। হঠাৎ সূর্য এসে দাঁড়ায় তার সামনে, কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে, তুমি আমাকে এতটা ভুল বুঝলে সোহাগ? সোহাগ মুখ তুলে তাকায় না, শুধু বলে, আমি ভুল বুঝিনি সূর্য, আমি শুধু নিজের জায়গাটা বুঝে গেছি। সূর্য একটু এগিয়ে এসে বসে তার পাশে। তোমার জায়গা কোথায় জানো? আমার পাশে, সব সময়। আমি হয়তো কথাটা ঠিকভাবে বলতে পারিনি, কিন্তু আমি কখনোই তোমাকে ছোট করে ভাবিনি। সোহাগ এবার চোখ তুলে তাকায়। তাহলে তুমি কেন বললে লোকের কাছে থেকে সিদ্ধান্ত নেবে না? আমি কি তাহলে লোক? সূর্য মাথা নেড়ে বলে, না, তুমি লোক নও, তুমি আমার নিজের। আমি শুধু বলতে চেয়েছিলাম, আমাদের জীবনের সিদ্ধান্ত আমরা নিজেরা নেব, অন্য কারো কথা শুনে নয়। কথাগুলো শুনে সোহাগের চোখ আবার ভিজে ওঠে, তবে এবার সেই জলে কষ্টের সাথে একটু স্বস্তিও মেশানো। তাহলে তুমি কি সত্যিই আমাকে তোমার জীবনের অংশ করতে চাও? সূর্য মৃদু হাসে। শুধু অংশ না, পুরো জীবনটাই তোমার সাথে কাটাতে চাই। এই সময় ইন্দ্র তাদের কাছে এসে দাঁড়ায়। দুজনকে একসাথে দেখে তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। সব ঠিক হয়ে গেছে বুঝি? সূর্য আর সোহাগ একে অপরের দিকে তাকায়। তাদের চোখে এখন আর দ্বিধা নেই, আছে এক রাস বিশ্বাস। ইন্দ্র বলে, তাহলে প্রস্তুতি শুরু করা যাক, এই বিয়ে হবে সমস্ত নিয়ম মেনে, সবার আশীর্বাদ নিয়ে। মোরা দূর থেকে সবকিছু দেখছিল। তার মুখে এখনও কিছুটা অনিচ্ছা আছে, কিন্তু ভেতরে কোথাও যেন নরম হয়ে এসেছে। হয়তো সে বুঝতে শুরু করেছে, ভালোবাসা আর সম্মান কোনো শ্রেণীর মধ্যে বাঁধা থাকে না। সেদিন থেকে বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে। গোপালদের আগমন, সবার একসাথে কাজ করা আর বিয়ের প্রস্তুতি, সব মিলিয়ে এক নতুন আনন্দের আবহ তৈরি হয়। আর সোহাগ, সে আর নিজেকে শুধু কাজের মেয়ে ভাবে না। সে এখন জানে তারও একটা পরিচয় আছে, সে ভালোবাসতে পারে, সে সম্মান পেতে পারে, আর সে কারো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হতে পারে। এইভাবেই ভুল বোঝাবুঝির অন্ধকার কাটিয়ে সূর্য আর সোহাদের জীবনে শুরু হয় এক নতুন আলোর অধ্যায়, যেখানে ভালোবাসা, সম্মান আর বিশ্বাস একসাথে পথ দেখায়।
সূর্যের জীবনে সাম্প্রতিক দুর্ঘটনাটা যেন সবকিছু ওলটপালট করে দিয়েছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর সে শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে এখনও এক অদ্ভুত অস্থিরতার মধ্যে ছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিনটা ছিল একদিকে আনন্দের, অন্যদিকে অজানা এক টানাপড়েনের শুরু। বাড়িতে ঢুকতেই সবার চোখে ছিল স্বস্তি। দিদিমা, ইন্দ্র আর সোহাগের মুখে ছিল এক রাস শান্তি। কিন্তু সূর্যের ভেতরের ঝড়টা কেউ ঠিক বুঝতে পারছিল না। সবাই যখন ব্যস্ততার যত্ন নেওয়ায়, তখন হঠাৎই সূর্য এক কোণে গিয়ে বসে ড্রিঙ্কের বোতলটা হাতে তুলে নিল। সে বোতলটার দিকে তাকিয়ে যেন নিজের সাথেই কথা বলতে শুরু করল। তুই তো সবসময় পাশে থাকিস, তাই না? সবাই তো চলে যায়, তুই থাকিস। এই দৃশ্যটা দেখে সোহাগের বুক কেঁপে উঠল। সে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, তুমি কি আবার এসব শুরু করবে? ডাক্তার তো স্পষ্ট করে বলেছে, এসব একদম না। সূর্য হালকা হেসে বলল, ডাক্তার অনেক কিছুই নিষেধ করে সোহাগ, সব কথা শুনলে কি চলে? সোহাগ কিছু বলতে গিয়ে থেমে গেল। তার চোখে ছিল দুশ্চিন্তা, কিন্তু সূর্যের এক ধরনের জেদ, যেন সে কাউকে কিছু প্রমাণ করতে চাইছে। ঠিক তখনই ইন্দ্র ঘরে ঢুকল। পরিস্থিতি বুঝে একটু হালকা করার চেষ্টা করে বলল, এই সব ছাড় তো। শোন, বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তুই সোহাগকে শাখা পরিয়ে দিবি, সব ঠিকঠাকভাবে হবে এবার। এই কথাটা শুনে সূর্য একটু চুপ করে থাকল। তারপর হঠাৎ করেই বলল, না বুঝেই তো আগেই সিঁদুর পরিয়ে দিয়েছিস, এবার ঠেলা বোঝ। তার কথায় যেন একটা তীক্ষ্ণ ব্যঙ্গ ছিল। ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে গেল। সোহাগের মুখটা ম্লান হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তুমি যদি শাখা পড়াতে না চাও তাহলে দরকার নেই, আমি কাউকে জোর করব না। তার গলায় কষ্ট স্পষ্ট ছিল, কিন্তু সে নিজেকে সামলে রাখার চেষ্টা করছিল। এই সম্পর্কটা তার কাছে শুধু একটা সামাজিক বন্ধন নয়, এটা তার অনুভূতি, তার বিশ্বাস। সূর্য এবার একটু রেগে গিয়ে বলল, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেব, বাইরের কারো কথা শুনে কিচ্ছু করব না। ইন্দ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারছিল এই মুহূর্তে সূর্যকে বোঝানো কঠিন, কিন্তু সোহাগের মুখের কষ্টটা তার চোখ এড়াল না। সোহাগ ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখে জল ছিল, কিন্তু সে কারো সামনে সেটা প্রকাশ করল না। সে ভাবছিল, এই কি সেই সূর্য যার জন্যে সে নিজের সবকিছু দিতে প্রস্তুত ছিল, যার জীবন বাঁচাতে সে নিজের রক্ত দিয়েছিল? অন্যদিকে সূর্য একা বসে রইল। তার হাতের বোতলটা ধীরে ধীরে নিচে নামল। সে জানালার বাইরে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল সবাই যেন তাকে একটা নির্দিষ্ট পথে ঠেলে দিচ্ছে, কিন্তু সে এখনও প্রস্তুত নয়। সে নিজেই জানে না তার মন কি চায়। রাতে দিদিমা সোহাগকে ডেকে বললেন, সব সম্পর্কেই একটু ধৈর্য দরকার মা, সূর্য এখনও সবকিছু সামলাতে পারছে না। সোহাগ মৃদু হেসে বলল, আমি অপেক্ষা করতে পারি দিদিমা, কিন্তু ভালোবাসাটা একা একা বয়ে নেওয়া খুব কঠিন। পরের দিন সকালে বাড়িতে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেল। সবাই ব্যস্ত, কিন্তু সূর্য এখনও নিজের ঘরে চুপচাপ বসে। ইন্দ্র এসে তার পাশে বসে বলল, সবকিছু এত কঠিন করে ফেলিস না বন্ধু, তুই যা ভাবছিস তার থেকেও সহজ হতে পারত সব। সূর্য ধীরে ধীরে বলল, সহজ হলে ভালোই হতো, কিন্তু আমার ভেতরের জটতে কেউ দেখছে না। এদিকে সোহাগ বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে আবার সেই দৃঢ়তা ফিরে এলো। সে মনে মনে ঠিক করল, সে আর জোর করবে না, কিন্তু নিজের জায়গা থেকে সরে যাবে না। গল্পটা এখানেই শেষ নয়। সূর্য কি নিজের ভেতরের দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারবে? সোহাগের ভালোবাসা কি আবার সূর্যের হৃদয়ে জায়গা করে নেবে, নাকি এই সম্পর্ক নতুন কোনো মোড় নেবে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের আগামী দিনের গল্পে। বিয়ের ঘর মানেই আনন্দ, ব্যস্ততা আর ছোট ছোট আবেগে ভরা অসংখ্য মুহূর্ত। সোহাগ অনেক ভেবেচিন্তেই ঠিক করেছিল, তার বিয়েতে কোনো কিছুই বাদ যাবে না। গায়ে হলুদ থেকে শুরু করে প্রতিটি নিয়ম, প্রতিটি রীতি সে মন দিয়ে পালন করবে। কারণ তার বিশ্বাস, এইসব ছোট ছোট আয়োজনই একটা বিয়েকে স্মরণীয় করে তোলে। গায়ে হলুদের দিন সকাল থেকেই বাড়িতে যেন উৎসবের আমেজ। চারদিকে রঙিন আলপনা, ফুলের গন্ধ আর হাসির শব্দে ভরে উঠেছিল পরিবেশ। সোহাগ হলুদের শাড়ি পরে বসেছিল, মুখে হালকা লাজুক হাসি। তার চারপাশে বন্ধুরা, আত্মীয় স্বজন সবাই মিলে তাকে ঘিরে আনন্দে মেতে উঠেছিল। হলুদের প্রলেপ যখন তার গালে লাগানো হচ্ছিল, তখন মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যেন চিরদিনের জন্য থেকে যায়। এই আনন্দের মাঝেই মৌরাখির উপস্থিতি ছিল একটু আলাদা।
প্রথমে সে সবকিছু খুব নির্লিপ্তভাবে দেখছিল, যেন তার কোনো আগ্রহই নেই। কিন্তু ধীরে ধীরে সোহাগের হাসি, তার আন্তরিকতা আর সবার সাথে মিশে যাওয়ার সহজ স্বভাব মৌরাখির মনেও এক অদ্ভুত পরিবর্তন আনতে শুরু করল। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর দিনটা কেটে গেল নানা প্রস্তুতিতে, আর পরের দিন সকালে ছিল শাখা দেখানোর আয়োজন। বিয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ শাখা, যা বাঙালি বিয়ের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। সকালে সবাই একত্রিত হল শাখার দোকানে। বিভিন্ন ডিজাইনের শাখা সাজানো ছিল, সাদা, লাল, হালকা নকশা করা, আবার কিছু ছিল খুবই দামি আর জাঁকজমকপূর্ণ। সোহাগ চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে ছিল এক ধরনের সংযম। সে চেয়েছিল সবকিছু সুন্দর হোক, কিন্তু অযথা খরচ না করে। মৌরাখি তখন এক এক করে শাখা দেখছিল। হঠাৎ তার চোখ আটকে গেল একটি খুব সুন্দর কিন্তু বেশ দামি শাখার দিকে। সে সেটি হাতে নিয়ে গভীরভাবে দেখতে লাগল। তার চোখে তখন আর আগের সেই উদাসীনতা ছিল না, বরং ছিল আগ্রহ আর একটু মুগ্ধতা। সোহাগ একটু এগিয়ে এসে নরম গলায় বলল, গিন্নিমা, আপনি যেটা দেখছেন সেটার দাম তো অনেক বেশি হবে। অন্যটা দেখলে কেমন হয়? তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধুই বাস্তবতা আর সম্মান। এই ছোট্ট কথাটাই যেন মৌরাখির মনে দাগ কাটল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার শাখাটার দিকে তাকাল। এই মুহূর্তে তার মনে যেন একটা দ্বন্দ্ব চলছিল, একদিকে নিজের পছন্দ, আরেকদিকে সোহাগের সরলতা আর বিবেচনা। শেষ পর্যন্ত সে হালকা হাসল এবং বলল, দামি হলে কি হয়েছে, বিয়েতে তো একটু ভালো কিছুই নেওয়া উচিত। তার এই কথায় সবাই একটু অবাক হল, কারণ আগে যে মৌরাখি এতটা খুঁতখুঁতে আর কঠোর ছিল, সে এখন যেন অনেকটাই নরম হয়ে গেছে। সোহাগ কিছু বলল না, শুধু মৃদু হেসে মাথা নিচু করল, কিন্তু তার চোখে একটা কৃতজ্ঞতার ঝলক স্পষ্ট ছিল। সে বুঝতে পারছিল মৌরাখির মন ধীরে ধীরে বদলাচ্ছে। এই ছোট্ট ঘটনাটাই যেন বড় একটা ইঙ্গিত দিল। মৌরাখি কি সত্যিই সোহাগকে পছন্দ করতে শুরু করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মত।